আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয় হচ্ছে আপনার জমি অন্যের নামে রেকর্ড খতিয়ান হয়েছে বা সরকারের নামে রেকর্ড হয়ে জমি খাস খতিয়ানে চলে গেছে। কিন্তু এই জমির মালিক কিন্তু আপনি, আপনার পূর্বপুরুষ। তাহলে এই জমি খুব সহজে কিভাবে ফিরে পাবেন, কোন পদ্ধতিতে গেলে কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনি এই জমি ফিরে পেতে পারেন, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, একখণ্ড জমির মালিক আপনি, কিন্তু আপনি জানেনই না যে এই সম্পত্তির মালিক আপনার পূর্বপুরুষ। যখন আপনি জানতে পারলেন যে এই সম্পত্তির মালিক আপনার পূর্বপুরুষ, পুরাতন কাগজ খুঁজতে গিয়ে আপনি সিএস খতিয়ান, এসএ খতিয়ান দেখলেন পূর্বপুরুষের নাম আছে। তখনই আপনার ভিতরে আগ্রহ জাগলো যে এই সম্পত্তিটা কিভাবে উদ্ধার করা যায়। এবং পরবর্তীতে খোঁজ নিয়ে যখন দেখলেন যে সিএস খতিয়ান, এসএ খতিয়ানে আপনার পূর্বপুরুষের নাম থাকলেও বিএস খতিয়ান অথবা আরএস খতিয়ানে অন্যের নাম হতে পারে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে হতে পারে, আবার তৃতীয় কোনো ব্যক্তির নামেও কিন্তু হতে পারে। এই সম্পত্তির রেকর্ড সংশোধন সহজে কিভাবে করবেন, এই বিষয়টি নিয়েই কিন্তু আজকের পর্ব। দেখুন, এই বিষয়টি যদি আপনি সুন্দরভাবে, সহজভাবে বুঝতে পারেন, তাহলে রেকর্ড সংশোধন করা খুবই সহজ হয়ে যাবে। সর্বপ্রথমে 1 নম্বরে হচ্ছে আপনার রেকর্ড খতিয়ান যাচাই বাছাই করে দেখতে হবে যে রেকর্ড খতিয়ানের ভুল কোন জায়গায়। আর এই ভুলটি কিভাবে যাচাই করবেন? সিএস খতিয়ান, এসএ খতিয়ান। আমরা জেনে নিই যে আমাদের দেশে মোট কয়টি খতিয়ান হয়েছে। আমাদের দেশে যে খতিয়ানগুলি হয়েছে সেই ইংরেজ শাসন আমলে, যখন জমিদার প্রথা ছিল, এই জমিদার প্রথা যখন ছিল তখন 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই সিএস খতিয়ানটি কিন্তু হয়েছে। আর এই সিএস খতিয়ানটি যখন শুরু হয় তখন বর্তমান কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে শুরু হয়েছিল এবং সরাসরি দিনাজপুরে যায় শেষ হয়েছে 1940 সালে। কেউ কেউ এই সিএস খতিয়ানকে 40-এর খতিয়ানও কিন্তু বলে থাকে। পরবর্তীতে যখন ইংরেজ শাসন আমল বিলুপ্ত হলো, জমিদার প্রথা বিলুপ্ত হলো, তখন পাকিস্তান সরকার যখন বাংলাদেশে আসলো, তখন এই পাকিস্তান ছিল আমাদের এই দেশ, পূর্ব পাকিস্তান। তখন সরকার তড়িঘড়ি করে এসএ খতিয়ানটি কিন্তু তৈরি করলো, এস্টেট একুজেশন। এই এস্টেট একুজেশনে আবার এই সিএস খতিয়ানে যারা মালিক তাদেরকে কিন্তু মালিকানা দেওয়া হলো। সিএস খতিয়ানের রায়ত স্থিতিবান যারা, তারা হচ্ছে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক, এবং এসএ খতিয়ানা এসে মালিক হয়ে গেল। আপনি যখন দেখলেন পূর্বপুরুষের নাম আছে, এখানে আপনাকে সত্যতা যাচাই করতে হবে। রেকর্ডের ভুল যেটাকে বললাম, যে 1 নম্বরে রেকর্ডের ভুলটা আপনাকে কিন্তু নির্ধারণ করতে হবে যে রেকর্ডের ভুল আছে কিনা। ভুল কোনটি? যে এসএ এবং সিএস খতিয়ান দিয়ে পূর্বপুরুষ জমি বিক্রয় করেছে কিনা। যদি অন্যের কাছে বিক্রয় করে থাকে, তাহলে ওই যে বিএস খতিয়ান যার নামে হয়েছে তার কাছে একটি দলিল আছে, এই দলিলটি আছে কিনা সেটাকে আপনাকে বের করতে হবে। যদি না থাকে, তাহলে আপনার ওই রেকর্ডের ভুল হচ্ছে, বিএস খতিয়ানে আপনাদের নাম আসে নাই বা আরএস খতিয়ানে নাম আসে নাই। দ্বিতীয় নাম্বারে হচ্ছে খাস খতিয়ানে যদি এই জমি চলে যায়, অর্থাৎ আপনাদের নামে খতিয়ান না হয়ে, রেকর্ড না হয়ে সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে, তো খাস খতিয়ানে যদি চলে যায়, তাহলেও আপনাকে এটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে এটা সরকারের নামে খাস খতিয়ানে চলে গেছে, 1-এর 1 খতিয়ানে চলে গেছে। 3 নম্বরে হচ্ছে এসিল্যান্ডের যে অফিস আছে, এই এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি, তথ্য অফিসার আছে, এই তথ্য অফিসারের কাছে কিন্তু আপনি তথ্য নিতে পারবেন যে কি কারণে সম্পত্তিটা খাস খতিয়ানে চলে গেল, অথবা এই সম্পত্তি অন্যের নামে রেকর্ড হয়ে গেল, কিন্তু আপনার পূর্বপুরুষরা এই সম্পত্তি কিন্তু হস্তান্তর করে নাই, বেচা বিক্রি করে নাই। এই বিষয়টি কিন্তু আপনাদের আগে জানতে হবে। তারপরে এসিল্যান্ড বরাবর আপনাকে কিন্তু একটা আবেদন করতে হবে এই সম্পত্তির রেকর্ড সংশোধন করার জন্য। তো আপনি যখন আবেদন করবেন, তার আগে এই জমির যে প্রকৃত মালিক
আপনি বা আপনার পূর্বপুরুষ, সেটা কিন্তু প্রমাণীকরণ করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে কি লাগবে? আপনার সেই সিএস খতিয়ান থেকে একদম হাল নাগাদ যে সর্বশেষ খতিয়ান হয়েছে সেই খতিয়ান পর্যন্ত এই খতিয়ানগুলি সংগ্রহ করতে হবে। এই খতিয়ানগুলি সংগ্রহ করার পরে আর একটি বিষয় দেখতে হবে যে বাপদাদারা বা পূর্বপুরুষরা সম্পত্তি ক্রয় করেছে কিনা, তার কোনো হস্তান্তরিত দলিল আছে কিনা। এই দলিলগুলিও যদি থাকে, সেই দলিলগুলিও কিন্তু আপনার কালেকশন করতে হবে। তো এই প্রমাণপত্র হয়ে গেলে তখন আপনি একটি আবেদন করবেন এসি ল্যান্ড বরাবর। আচ্ছা, এসি ল্যান্ড বরাবর যখন আপনি আবেদন করলেন, তখন এসি ল্যান্ড মহোদয় কি করবে? তিনি দায়িত্ব দিবেন একজন সার্ভেয়ারকে, কানুনগো, তহসিলদার, তাদেরকে দিবে। তাদেরকে দিলে তারা সরে জমিনে গিয়ে তারা তদন্ত করে দেখবে ওই জমি আপনার কিনা। হয়তোবা আপনি এই সম্পত্তি পতিত অবস্থায় ফেলে রেখেছিলেন, আপনি প্রবাস জীবনে ছিলেন, অথবা অন্য জেলাতে বসবাস করতেন, জমি খালি ছিল, অথবা আপনি খাজনা দেন নাই, এ কারণে খাস খতিয়ানে চলে যেতেই পারে, বা অন্য একজনের নামে রেকর্ড হতেই পারে। এই বিষয়টি তারা খুঁটিনাটি চেক করে, সত্যতা যাচাই করে তারপরে একটি প্রতিবেদন তৈরি করবেন। এই যে প্রতিবেদনটি তৈরি করলেন, এই প্রতিবেদন তৈরি করার সময় এসি ল্যান্ডকে এই তদন্তকারী টিম একটি সুপারিশ করবে আপনার নামে রেকর্ডটি সংশোধন করে দেওয়ার জন্য। যদি জমি আপনার হয়, পূর্বপুরুষের রেকর্ড খতিয়ানে নাম থাকে, জমি হস্তান্তরিত না হয়ে থাকে, কোনো ত্রুটি না থাকে, তাহলে এই সম্পত্তির রেকর্ড আপনার নামে করে দেওয়ার জন্য সুপারিশ করবে। আচ্ছা, এখন আসা যাক যে এই যে সুপারিশ করলো এসি ল্যান্ড মহোদয়, যদি দেখে যে এটা অন্যের নামে রেকর্ড হয়েছিল, সরকারি খাস খতিয়ানের সম্পত্তি না, তখন কিন্তু আপনার নামে সরাসরি রেকর্ড খতিয়ান তিনি সংশোধন করে দিতে পারেন। আচ্ছা, এখন আসা যাক যে খাস খতিয়ানের সম্পত্তি চলে গেছে, তিনি সুপারিশ করলেও এসি ল্যান্ড সেই জমির রেকর্ড খতিয়ান সংশোধন করে দিলেন না, তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি কি? আপনাকে সিভিল মকদ্দমা করতে হবে, অর্থাৎ দেওয়ানি আদালতে মামলা করতে হবে। দেওয়ানি আদালতে মামলা করতে গেলে কি করতে হবে? এই যে আপনার সংগৃহীত যে সকল ডকুমেন্টস আছে, সকল খতিয়ান, দলিল থাকলে দলিল, খাজনার রসিদ, ওয়ারিশিয়ান সনদ, এই সবগুলি নিয়ে আপনি দেওয়ানি আদালতের একজন সিভিল লয়ার, যিনি জমি সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমা করে থাকেন, এরকম একজন অভিজ্ঞ আইনজীবী দিয়ে আপনি একটি পার্টিশন শুট মামলা করবেন। তো এই যে পার্টিশন শুট মামলাটি করলেন, এই মামলাটি বিচারক মহোদয় সকল ডকুমেন্টস দেখে প্রয়োজনে যদি কোনো তদন্তের প্রয়োজন হয় তদন্তও করবেন, করে আপনার পক্ষে একটি রায় ঘোষণা করবেন। এই যে রায়টি ঘোষণা করলো, এই রায়ের কপি নিয়ে যদি খাস খতিয়ানের সম্পত্তি হয়, তাহলে এসি ল্যান্ড কিন্তু সরাসরি আপনাকে নামজারি দিবে না, রেকর্ড সংশোধন করে দিবে না। যদি অন্য কোনো ব্যক্তির নামে হয়, তাহলে তিনি এটি দেখে আপনার রেকর্ড সংশোধন করে নামজারি দিয়ে দিবে। আর নামজারি দেওয়ার সাথে সাথে ওখানে কিন্তু লেখাই থাকবে যে কার সম্পত্তি কত অংশ আপনাদের নামে রেকর্ড সংশোধন করে নামজারি দেওয়া হলো। এখন আসা যাক যে খাস খতিয়ান এটা দিবে না কেন? খাস খতিয়ান এটা দিতে গেলে একটু সমস্যা হতে হবে, কারণ সরকারি সম্পত্তি আপনি একটি মামলার রায় পেলেই এসি ল্যান্ড সেটি দিতে পারে না। এসি ল্যান্ড কি করবে? ওই বিষয়টি কালেক্টর বরাবর কিন্তু তিনি একটি প্রতিবেদন পাঠাবে আপনার রায়ের কপি দিয়ে। কালেক্টরকে? জেলা প্রশাসক মহোদয়। জেলা প্রশাসক মহোদয়ের কাছে যখন যাবে, তখন জেলা প্রশাসক মহোদয় প্রয়োজনে পুনরায় সে বিষয়টি আবার তদন্ত করে দেখতে পারেন যে জমিটির রায় ঠিক আছে কিনা, জমিটি ওনার কিনা। আর যদি প্রয়োজন মনে না করেন, তখন তিনি কিন্তু এই অবমুক্ত করে দিতে পারেন। তিনি একটি অবমুক্ত চিঠি দিয়ে দেবেন এসি ল্যান্ডকে যে হ্যাঁ, তার সবকিছু ঠিক আছে, তাকে নামজারি করে দেওয়া যায়। তো এই যে নামজারি করে দিলে, তখনই রেকর্ডটি সংশোধন করে নামজারি করে দিবেন। এইভাবে আপনি যদি কাজ করেন, তাহলে আপনার জমি অন্যের নামে রেকর্ড হলেও আপনি খুব সহজে আপনি করতে পারবেন। আবার যদি সরকারি খাস খতিয়ানে চলে যায়, তাও আপনি সুন্দরভাবে করতে পারেন। দেখুন, একটি কথা বলা একান্ত প্রয়োজন। আমরা মকদ্দমা করতে গেলে অনেকেই মনে করি কি যে এই মকদ্দমা করতে অনেক সময় লাগবে। প্রযুক্তি নির্ভর দেশ, এখন ম্যানুয়াল পদ্ধতিতে কিছুই হচ্ছে না, সবই প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। এখন মামলা করলে খুব সহজে 3 বছরের মধ্যে কিন্তু আপনি ফলাফল পেয়ে যাবেন, 2 বছরের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। কারণ এখন সাক্ষী থেকে শুরু করে নোটিশ থেকে শুরু করে সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, জারি মামলা করা লাগতেছে না, সবকিছু কিন্তু এখন সহজ হয়ে গেছে। তারপরেও আপনি যদি আপনার সম্পত্তি অন্যের দখলে থাকে, একটু সময় বেশি লাগলেও আপনি কি তাকে ছেড়ে দিবেন?
আপনি কি সম্পত্তি বের করবেন না? এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।